প্রিয় ছাত্রছাত্রী, আমরা এই মুহূর্তে অন্বেষণ ইউটিউব চ্যানেলের ক্লাসরুমে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য হাজির হয়ে গেছি। প্রথমেই তোমাদের নতুন ক্লাসে স্বাগত জানাই। মাধ্যমিকে তোমরা প্রত্যাশিত রেজাল্ট করে এই মুহূর্তে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে গেছো। রেজাল্ট প্রত্যাশিত হলেও এই মুহূর্তে পরিস্থিতি বড়ই অপ্রত্যাশিত। কিছুদিনের জন্য হলেও জীবন যেন কোথাও থমকে গেছিল। কিন্তু আমরা তো জীববিজ্ঞানের ছাত্র, তাই আমরা এই অবস্থাটাকে পছন্দ করি না। জীবনের থমকে যাওয়াকে মেনে নিতে পারি না, কারণ জীব আর জীবন মাত্রই হচ্ছে চলমান হবে। আর এই বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে আমরা জীবও নই আর আমাদের জীবনও নেই, আমরা সবাই মৃত, এই হিসেবেই আমরা বিবেচিত হতাম। আজকের বিষয়বস্তুও তাই। আলোচনায় ঢোকার পূর্বে তোমাদের জানিয়ে রাখি, এই চ্যানেলের মাধ্যমে আমরা সারা বছর একাদশ শ্রেণীর জীববিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের টিউটোরিয়ালগুলো দেখতে পাব। আর পূর্বের ঘোষণা অনুযায়ী প্রতি রবিবার বিকাল 4টায় কুইজ প্রতিযোগিতা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আগামী রবিবার তোমাদের উপস্থিতিও আশা করছি। তাই সারা বছর জীববিজ্ঞানের টিউটোরিয়াল ভিডিওগুলি এবং কুইজের ইনফরমেশন সময় মতো পেতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে নাও। ওকে, তাহলে আমাদের আজকের বিষয়বস্তু হলো জীবনের বিজ্ঞান, অর্থাৎ জীব, জীবন ও তার বহিঃপ্রকাশ। এখন বিজ্ঞানের যে শাখাতে প্রাণ বা জীবন সম্পর্কিত যাবতীয় বিষয়ের সার্বিক আলোচনা করা হয় তাকেই সাধারণত আমরা জীববিজ্ঞান বলে থাকি। অর্থাৎ এই জীববিজ্ঞানের মূল কথাটাই হলো জীবন বা প্রাণ। যাদের প্রাণ আছে, যেমন ধরো আমি, তুমি, তোমরা, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ প্রভৃতি, এদের সম্পর্কে বিস্তারিত জ্ঞান বা এদের সম্পর্কে বিভিন্ন রকম তথ্য যে শাখাগুলি থেকে আহরণ করা হয় সেইগুলিকে একসঙ্গে বলা হয় বায়োলজিক্যাল সায়েন্স বা জীববিজ্ঞান। জীববিজ্ঞান বা বায়োলজি শব্দটির উৎপত্তি হয়েছে মূলত দুইটি গ্রিক শব্দ থেকে, বায়োস অর্থাৎ জীবন আর লোগোস অর্থাৎ জ্ঞান। বিজ্ঞানী জন বাপটিস্ট দ্য লামার্ক, তোমরা নাম শুনেছ, 1801 খ্রিস্টাব্দে প্রথম বায়োলজি শব্দটিকে প্রচলন করলেন। আর এদিকে তোমরা জানো গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়। তিনিই প্রথম বিজ্ঞানী যিনি প্রাণী এবং উদ্ভিদ এদেরকে জীবিত বস্তু বলে চিহ্নিত করেছিলেন। এছাড়া আরও দুজন বিখ্যাত বিজ্ঞানী, হিপোক্রেটিস এবং থিওফ্রেস্টাস। এই দুজনের প্রথমজন ছিলেন চিকিৎসা শাস্ত্রে এবং দ্বিতীয়জন ছিলেন বোটানি বা উদ্ভিদ বিজ্ঞানের বিশেষজ্ঞ। তাদের বৈজ্ঞানিক গবেষণার যে অবদান পরবর্তীকালে জীববিজ্ঞানের চর্চার ক্ষেত্রকে অনেকখানি এগিয়ে নিয়ে গিয়েছিল। আর বিগত কয়েক শতাব্দী ধরে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জীবজগতের বহু তথ্য আমরা জানতে পেরেছি। জীববিজ্ঞানীরা সজীব বস্তুর উৎপত্তি, তাদের গতি প্রকৃতি, জীবন পরিক্রমার অন্তর্নিহিত নিগূঢ় তত্ত্ব প্রভৃতিকে আবিষ্কার করতে পেরেছেন। আর তাদের এই নিরলস চেষ্টায় বিজ্ঞানের অন্যতম শাখা জীববিজ্ঞান তৈরি হয়েছে। জীবন সম্পর্কিত বিশেষ জ্ঞানই হলো জীববিজ্ঞান। জীববিজ্ঞান প্রথম থেকেই বিজ্ঞানের অন্যান্য শাখা থেকে সংগৃহীত জ্ঞানের ভিত্তিতে সমৃদ্ধ হয়ে আসছে। সজীব বস্তু সম্পর্কে সার্বিক তথ্যের ভিত্তিতে জীববিজ্ঞান হয়ে উঠেছে জীবনের বিজ্ঞান।
তাহলে জীবনের সংজ্ঞা বা বৈশিষ্ট্য আমরা কি দেখব? জীবন বা প্রাণের সংজ্ঞা দেওয়াটা খুব কঠিন। জীবন বস্তু এবং প্রক্রিয়ার যে পারস্পরিক যোগসূত্র রয়েছে তার উপর নির্ভর করে বিজ্ঞানীরা জীবনের সংজ্ঞা দেওয়ার একটা চেষ্টা করেছে। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন প্রভৃতি বৈশিষ্ট্য প্রকাশকারী বিশেষ অবস্থাকে অনেক বিজ্ঞানী জীবন বলছেন। আবার অনেকে বলছেন সজীব বস্তু ও পরিবেশের আন্তঃবিক্রিয়ায় বহিঃপ্রকাশই হচ্ছে জীবন বা প্রাণ। আবার কেউ কেউ বলছেন প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সক্ষম জটিল সুসংবদ্ধ প্রোটোপ্লাজমের সুনির্দিষ্ট বহিঃপ্রকাশই হচ্ছে জীবন। তাহলে বিজ্ঞানীদের এই মত থেকে আমরা তিনটি জিনিস বুঝতে পারছি, যে এক হচ্ছে জটিল যৌগ পদার্থই হচ্ছে জীবনের আধার, 2 নম্বর হচ্ছে ওই জটিল যৌগ পদার্থ কোষে পরিণত হয় এবং কোষেরই বৃদ্ধি ও প্রজননের ক্ষমতা থাকে। প্রকৃতপক্ষে সজীব বস্তুর বহিঃপ্রকাশিত বৈশিষ্ট্যগুলি হচ্ছে জীবনরূপে চিহ্নিত হয়েছে। এই যে বহিঃপ্রকাশিত বৈশিষ্ট্যগুলি কি, সেটাই এবারে আলোচনার শুরু করছি। প্রথম যে বৈশিষ্ট্যটি নিয়ে শুরু করা দরকার সেটা হলো আকার ও আয়তন। প্রত্যেকটি সজীব বস্তুর নিজস্ব আকার এবং আয়তন থাকে। সে মানুষ, গরু, ঘোড়া, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, বিভিন্ন প্রাণী কিংবা উদ্ভিদের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। কোনো জীবই অন্য জীবের আকার বা আয়তন ধারণ করতে পারে না। অর্থাৎ মানুষকে কখনো গরুর মতো দেখতে হবে না। যদিও আমরা কথায় কথায় ছোটদেরকে বা খুব পরিচিত কাউকে বলি যে গরু, হনুমান, বাঁদর, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে আমরা ওই ধরনের নয়। অর্থাৎ কোনো জীব অন্য জীবের মতো দেখতে হতে পারে না, তাহলে তার নামটাই আলাদা হতো। অর্থাৎ একই প্রজাতির গোষ্ঠীভুক্ত প্রাণী কিংবা উদ্ভিদ, তাদেরকে আমরা একই নামে ডাকব। 2 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হলো প্রোটোপ্লাজমের উপস্থিতি। সব জীবেরই মূল আধার হচ্ছে প্রোটোপ্লাজম। তোমরা পূর্বে পড়ে এসছো যে কোষের একদম প্রাণ যেটা সেটা হচ্ছে প্রোটোপ্লাজম, আর কোষ হচ্ছে দেহের একক, জীবদেহের একক। তো সেই কারণে প্রোটোপ্লাজমের গঠন এবং কার্যাবলীর ফলে জীবনের যে লক্ষণগুলো সেগুলো প্রকাশিত হয়। প্রোটোপ্লাজম নানা ধরনের জৈব এবং অজৈব যৌগের সংমিশ্রণে তৈরি, আর এই সংমিশ্রণে অংশগ্রহণকারী যৌগগুলি নির্দিষ্ট অনুপাতে থাকার ফলে প্রোটোপ্লাজমটা সজীব হয়েছে। উদ্ভিদ বা প্রাণী যে কোনো জীবদেহে এক বা একাধিক কোষ দেখা যায়। সাধারণত কোষের কোষপর্দার ভেতরে প্রোটোপ্লাজমটা থাকে এবং দেহের সব রকম শারীরবৃত্তীয় কাজ ওখানেই সম্পন্ন হয়। আর সেই কারণের জন্য প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ লাইফ বলা হয়। এই তথ্যটা বা এই ব্যাপারটি তোমরা আগেও জেনে এসছো। পরের বৈশিষ্ট্যটি দেহ সংগঠন। প্রতিটি জীবদেহ একটি সুনির্দিষ্ট নিয়মে সংগঠিত থাকে। জীবদের বিভিন্ন অঙ্গ পরস্পর যুক্ত থেকে প্রত্যেকেই এক একটি নির্দিষ্ট কাজ করে। অর্থাৎ জীবদেহে একটি সুনির্দিষ্ট সমবিভাজন দেখা যায়।
এককোষী জীব যেমন অ্যামিবা দেহের যাবতীয় কাজকর্ম একটি মাত্র কোষের মধ্যে সম্পন্ন করে। আবার উন্নত জীব আমরা কিংবা যে সমস্ত উদ্ভিদরা বহুকোষী লম্বা বৃক্ষজাতীয় উদ্ভিদ, তাদের ক্ষেত্রে কি হয়, প্রাথমিক গঠনগত এককটা কোষ, যা একাধিক কোষ একত্রিত হয়ে কলা গঠন করে। আর এইভাবে বেশ কিছু কলা একত্রিত হয়ে গিয়ে আবার অঙ্গ বা অর্গান গঠন করে, এবং এই অঙ্গগুলো আমাদের কিংবা উদ্ভিদের, অর্থাৎ এক কথায় জীবদেহে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে বা বিভিন্ন কাজকর্ম করে, যেটাকে সমবিভাজন বলেছিলাম। এরপরে যে বৈশিষ্ট্যটা এলো সেটা হচ্ছে উত্তেজিতা বা উত্তেজিত। জীবদের বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবেশের পরিবর্তনের প্রভাবে জীবের যে সাড়া দেওয়ার ক্ষমতাকে বলা হচ্ছে উত্তেজিতা। উত্তেজনায় বা উদ্দীপনায় সাড়া দেওয়া জীবের একটা সহজাত ধর্ম। আর জীবদের বাহ্যিক ও আভ্যন্তরীণ স্বাভাবিক পরিবেশের সামান্যতম যদি পরিবর্তন হয়, তাহলে জীবদেহ কিন্তু উত্তেজিত হয়ে ওঠে, আর দেহের কোনো না কোনো অঙ্গে সেই উত্তেজনা প্রকাশ পায়। আর আমরা যখন তোমাদেরকে শাসন করি, তখন যদি রেগে গিয়ে কোনোভাবে শাসন করতে ছুটে যায়, তখন তোমরা সঙ্গে সঙ্গে সেই জায়গাটা ত্যাগ করো, অর্থাৎ অন্য জায়গায় সরে যাও। বাবা যদি তোমাকে হঠাৎ মারতে ওঠে, দেখবে মাথাটা সরিয়ে নিচ্ছ, কেউ বডিটাকে নাগালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। এটাকেই বলা হচ্ছে উত্তেজিতা। অর্থাৎ বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবেশের পরিবর্তনের প্রভাবে জীব যেভাবে সাড়া দিচ্ছে বা সাড়া দেওয়ার ক্ষমতাটাকে বলা হচ্ছে উত্তেজিতা। এরপরে অভিযোজন ক্ষমতা। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য জীবদেহের যে স্থায়ী পরিবর্তন ঘটে তাকে অভিযোজন বলে। প্রতিটি জীব কম বেশি অভিযোজন ক্ষমতার অধিকারী। অনভ্যস্ত কোনো প্রতিকূল পরিবেশে বাস করতে বাধ্য হলেও জীব দেখবে প্রয়োজন মতো দেহের কিছু পরিবর্তন ঘটিয়ে ফেলে এবং যতদূর সম্ভব সেই অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করে। এটাকে বলা হয় অভিযোজন ক্ষমতা। বৃদ্ধি। জীবের আয়তন ও শুষ্ক ওজন স্থায়ীভাবে বাড়াকে বলা হচ্ছে বৃদ্ধি। এই শুষ্ক ওজনটা কি? আয়তনটা তো বুঝতে পারলাম, শুষ্ক ওজনটা কি? শুষ্ক ওজন হচ্ছে আমাদের দেহে, অর্থাৎ জীব দেহে যে পরিমাণ জল বা জলীয় পদার্থ থাকলে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সুন্দরভাবে সুসম্পন্ন হবে, সেই পরিমাণ জলীয় পদার্থের চেয়ে যদি বেশি পরিমাণ জল আমাদের শরীরে থাকে, তাহলে সেইটাকে বাদ দিয়ে দিলে শরীরের যে ওজন তাকে বলা হচ্ছে শুষ্ক ওজন। অর্থাৎ পুরোপুরি শুষ্ক নয়, শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় জলটুকু থাকবে, প্রোটোপ্লাজমকে জীবিত থাকার জন্য বা রাখার জন্য যেটুকু জল দরকার সেটুকু রাখতে হবে, তার চেয়ে বেশি রাখা যাবে না। অর্থাৎ ওই বাড়তি জলটা বাদ দিলে যে ওজনটা থাকছে সেটাকে বলে শুষ্ক ওজন। মূলত জীবদেহের যে প্রোটোপ্লাজম তার সম্প্রসারণটাকেই বলা হচ্ছে বৃদ্ধি। দেহে অপচিতি ক্রিয়া অপেক্ষা উপচিতি ক্রিয়া যদি বেশি হয়, আত্তীকরণের মাধ্যমে নতুন নতুন পদার্থ প্রোটোপ্লাজমে সঞ্চিত হয়ে কোষের আয়তনের বৃদ্ধি ঘটায়। এরপরে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চলন এবং গমন, যেটা নিয়ে শুরুতে বলেছিলাম। অর্থাৎ থেমে থাকা যাবে না। নির্দিষ্ট স্থানে স্থির থেকে যদি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা হয় সেটাকে চলন বলে। আমি বসে আছি, হাত পা নাড়ছি, মাথা নাড়ছি, তুমি মাঝে মাঝে বসতে বসতে ক্লাসে বন্ধুর দিকে ঘাড় ঘুরিয়ে কথা বলছো, এই যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হচ্ছে এটাকে বলা হচ্ছে চলন। আর জীবদের যখন সামগ্রিকভাবে স্থানান্তরে যাওয়া ঘটে তখন সেটাকে বলা হচ্ছে গমন। বেশিরভাগ জীব প্রয়োজনের তাগিদে চলন এবং গমনে সক্ষম। আর চলন সব জীবেরই বৈশিষ্ট্য, এটা উদ্ভিদ হোক আর প্রাণী হোক, কিন্তু গমন শুধুমাত্র অনুন্নত শ্রেণীর কয়েকটি উদ্ভিদ আর প্রাণীদের বৈশিষ্ট্য। অধিকাংশ উদ্ভিদ এক স্থানে আবদ্ধ থেকে শাখা প্রশাখাটাকে বিভিন্ন দিকে
চালিয়ে দেয় বা শাখা প্রশাখার মাধ্যমে চলনে সক্ষম। বিপাক ক্রিয়া, মেটাবলিজম, জীবকোষের প্রোটোপ্লাজমে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে সামগ্রিকভাবে বিপাক বলে। অর্থাৎ আমাদের শরীরে প্রোটোপ্লাজমের ভেতরে যে রাসায়নিক, অর্থাৎ সারাদিন যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ঘটছে শরীরের কোষের মধ্যে, সেগুলোকে সামগ্রিকভাবে বলা হচ্ছে বিপাক। এটা আবার দু প্রকারের হয়, একটা গঠনমূলক প্রক্রিয়া যাকে উপচিতি বা অ্যানাবলিজম বলা হচ্ছে, আর একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া যাকে অপচিতি বা ক্যাটাবলিজম বলা হচ্ছে। এখন দেহে এই উভয় প্রক্রিয়া একসঙ্গে চলে। বেশ কিছু প্রক্রিয়া চলে যেগুলো আমাদের শরীরের শুষ্ক ওজন বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, আর বেশ কিছু প্রক্রিয়া চলে যেগুলো আমাদের শরীরের শুষ্ক ওজন নয়, সঞ্চিত খাদ্যগুলোকে ধ্বংস করে, কমিয়ে দিতে সাহায্য করে, অর্থাৎ শুষ্ক ওজন হ্রাস করা। আবার উদ্ভিদেও ঘটে এরকম। উদ্ভিদে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি চলে সেটা উপচিতি প্রক্রিয়া, তাতে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, খাবার তৈরি হচ্ছে, শরীরের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে। আর শ্বসন প্রক্রিয়া উদ্ভিদের ক্ষেত্রে হোক আর প্রাণীদের ক্ষেত্রে হোক, আমাদের যে খাওয়ার সঞ্চিত খাদ্য ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন করছে, তার মানে শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে, অর্থাৎ এটা একটা অপচিতি প্রক্রিয়া। পুষ্টি, নিউট্রিশন, বেঁচে থাকার জন্য জীবের খাদ্যের প্রয়োজন, আর জীব খাদ্য ছাড়া বাঁচে না, এটা তোমরা সবাই জানো। তাই আমাদের নিয়মিতভাবে খাদ্য গ্রহণ করতে হয়, এবং কঠিন ও তরল গ্রহণের পর খাদ্য পরিপাকতন্ত্রের মাধ্যমে পরিপাক বা পাচিত হওয়ার পর দেহে শোষণযোগ্য খাদ্যরসে পরিণত হয়। তারপরে ওই খাদ্যরসটাকে তোমরা জানো ক্ষুদ্রান্ত থেকে ভিলাইয়ের মাধ্যমে আস্তে আস্তে করে রক্তের দ্বারা বাহিত হয়ে গিয়ে কোষে পৌঁছায়। অর্থাৎ শোষিত খাদ্যরসই পরে দেহের কোষের মধ্যে ঢুকে প্রোটোপ্লাজমের অঙ্গীভূত হয়, প্রোটোপ্লাজমে পরিণত হয়, শুষ্ক ওজনের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ পুষ্টি সম্পন্ন হয়। অর্থাৎ খাদ্যরস প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত হয়ে তার অংশরূপে পরিণত হলে সেটাকেই তখন বলা হচ্ছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন, আর এর মাধ্যমেই পুষ্টি প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। আর সব শেষে পুষ্টির পরে অপাচ্য যে খাদ্যটা থেকে যাচ্ছে, অর্থাৎ খাদ্য খাওয়ার পরে প্রয়োজনীয় খাদ্যটা শোষিত হয়ে গিয়ে আত্তীকরণ ঘটলো, সেটা পুষ্টির কাজে লাগলো, আর অপাচ্য খাদ্যাংশটা বহিষ্করণ ঘটে যায়। পরবর্তী বৈশিষ্ট্য শ্বসন, যে প্রক্রিয়ায় কোষের খাদ্যে সঞ্চিত স্থিতিশক্তি, অর্থাৎ আমাদের যে খাবার খাই সেই খাবারটা শরীরের মধ্যে জমা থাকে, অতিরিক্ত খাবারটা জমা থাকলো, সেই খাবার কিংবা ওই যে এক্ষুনি বলা হলো যে আমাদের যে খাবারটা শোষিত হওয়ার পরে প্রোটোপ্লাজমের অঙ্গীভূত হয়ে প্রোটোপ্লাজমের মধ্যে থাকছে, তো সেইখানে অক্সিজেনের উপস্থিতিতে সেটা ভেঙে গিয়ে সেখান থেকে গতিশক্তি হিসেবে নির্গত হয়, তখন এই প্রক্রিয়াকে বলা হয় শ্বসন। এটা এক প্রকার অপচিতিমূলক প্রক্রিয়া, দেহে শুষ্ক ওজন হ্রাস ঘটায়। জীবদের প্রতিটি জীবন্ত কোষই সব সময় কোনো না কোনো কাজ করতে থাকে, কাজ করতে গেলেই আমাদের শক্তির দরকার, আর এই শক্তি আসে অক্সিজেনের সংস্পর্শে খাদ্যের জারণ ঘটার ফলে। শ্বসনের সময় জটিল জৈব খাদ্য জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিণত হয় এবং তাপশক্তি নির্গত করে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। নেক্সট, রেচন, এক্সক্রিশন। যে বিশেষ প্রক্রিয়ায় দেহের পক্ষে ক্ষতিকর নাইট্রোজেন ঘটিত পদার্থ দেহের বাইরে পরিত্যক্ত হয় তাকে রেচন বলে। বিপাক্রিয়া চলাকালীন দেহে নানা প্রকার নাইট্রোজেন ঘটিত পদার্থের সৃষ্টি হয়, তোমরা জানো, এর আগেও পড়ে এসছো তোমরা। অধিকাংশ ক্ষেত্রে এগুলো উৎপত্তিস্থল থেকে সময় মতো অপসারিত না হলে দেহের কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। খোলস নির্মোচন, চিংড়ি, এটা একটা রেচন পদ্ধতি। আমাদের শরীর থেকে ঘাম, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি বেরিয়ে যাওয়া, এটা একটা রেচন প্রক্রিয়া।
উদ্ভিদের ক্ষেত্রে কুইনাইন, নিকোটিন, মরফিন, ডাটোরিন প্রভৃতি উপক্ষার, র্যাফাইট, সিস্টোলিথ, কচু, ওল এই সমস্ত গাছের এগুলো রেচনজাত পদার্থ। এগুলো শরীরের বাইরে নির্গত হয়ে যাওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রেচন। ক্ষরণ বা সিক্রেশন, বিপাকে উৎপন্ন যে সমস্ত পদার্থ জীবদেহের পক্ষে ক্ষতিকর নয় এবং অনেক ক্ষেত্রেই বিশেষ প্রয়োজনীয়, তাদেরকে ক্ষরণ পদার্থ বলা হয়। অর্থাৎ ক্ষরিত হয় পদার্থ একটা একগুচ্ছ কোষ বা কলা থেকে। জীবদেহে বিশেষ বিশেষ গ্রন্থি থেকে কতগুলি রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়। এই পদার্থগুলি দেহের মধ্যে থেকে যায় এবং প্রয়োজনে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করে এবং প্রকৃতপক্ষে দেহেরই কাজে লাগে। পিত্ত, হরমোন, উৎসেচক এগুলো হচ্ছে ক্ষরণজাত পদার্থ। যকৃৎ থেকে পিত্তরস নির্গত হয়। এন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে বা অনাল গ্রন্থি থেকে হরমোন, পাকস্থলী বা অন্ত্রের অন্তঃগাত্র থেকে এনজাইম ক্ষরিত হয়। তালের বা খেজুরের রস, স্তন গ্রন্থি থেকে নিঃসৃত দুগ্ধ, এগুলো সবই ক্ষরণজাত পদার্থ এবং এগুলো সব দেহের বাইরে নির্গত হয়। কোনো কোনো সময় দেহে সেটা কাজেও লেগে যায়, দেহের গঠনের কাজে লাগে। তারপর ছন্দবদ্ধতা, রিদমিসিটি বা পিরিয়ডিসিটি। জীবদের সব রকম শারীরবৃত্তীয় কাজ নির্দিষ্ট ছন্দে চলে। আমাদের শরীরে যত কাজ আছে, সারাদিন যা কিছু করছি, শরীরের ভেতরে কোষের অভ্যন্তরে একটা নির্দিষ্ট ছন্দে কাজ চলছে। যে কোনো ক্রিয়ার হার প্রথমে বেশি হবে, পরে ক্রমশ সেই তীব্রতা কমে যায়, আবার নির্দিষ্ট সময় পর আবার বেশি হবে। এই কম বেশি বেশি কম পর্যায়ক্রমে ছন্দে ছন্দে হতে থাকে। হৃৎপিণ্ডের স্পন্দন, সংকোচন প্রসারণের ছন্দবদ্ধতা, ফুসফুসের সংকোচন প্রসারণের ছন্দবদ্ধতা একটু খেয়াল করে দেখো। এটাকে বলছে রিদমিসিটি। অর্থাৎ শরীরের মধ্যে আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার যে কাজ চলছে সে কাজটা ছন্দময় গতিতে চলছে। পরিব্যক্তিতা বা মিউটেবিলিটি, পরিব্যক্তি বা মিউটেশন এই শব্দটা তোমরা আগে পড়েছ। জৈব বিবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই মিউটেশন বা পরিব্যক্তি। জীবের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যগুলি জিনের মাধ্যমে নির্ধারিত হয় এবং এই জিনগুলি কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমে থাকে। আর এই ক্রোমোজোম বা জিনের আকস্মিক এবং স্থায়ী পরিবর্তন যদি ঘটে যায় তখন নতুন বৈশিষ্ট্যওয়ালা জীবের আবির্ভাব ঘটে। আর জিনের পরিবর্তনের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যের এই উদ্ভবকে বলা হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন। তাই পরিব্যক্তি হলো সব জীবের একটা অন্যতম বৈশিষ্ট্য। নতুন জীব সৃষ্টির সম্ভাবনাকে উজ্জ্বল করে এই প্রক্রিয়া, আর যার ফলে সেই সরল জীব থেকে আজকের পৃথিবীতে এত জটিল এত উন্নত জীবের আবির্ভাব। মিউটেশন যখন হলো তখন অভিব্যক্তি আসবে, জৈব অভিব্যক্তি বা অর্গানিক ইভলিউশন। অর্থাৎ আদি জীব থেকে, সরল জীব থেকে এই জটিল দেহী জীবের আবির্ভাব, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অভিব্যক্তি। এর জন্য একটা বড় চ্যাপ্টার তোমরা পড়ে এসছো, আবারও পড়বে। নেক্সট, রিপ্রোডাকশন, জনন। যে প্রক্রিয়ায় জীবদেহ থেকে তৈরি অঙ্গ বা কোষ থেকে অপত্যের সৃষ্টি হয় তাকে বলা হয় জনন। এই জীব সৃষ্টি জীবের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নিজের অনুরূপ জীব সৃষ্টির ক্ষমতাকে বলা হয় জনন। অযৌন বা যৌন যে পদ্ধতিতেই নতুন জীবের আবির্ভাব ঘটুক না কেন, জীব সৃষ্টির ক্ষমতা কেবল জীবেরই আছে, জড়ের নেই। ওই জন্য এই বৈশিষ্ট্যটা একটা রিমার্কেবল ক্যারেক্টারিস্টিক জীবের। রিপ্রোডাকশন, নিজের অনুরূপ জীব পৃথিবীতে নিয়ে আসা এবং নিজের প্রজাতি অস্তিত্বকে টিকিয়ে রাখা। ডেফিনিট লাইফ সাইকেল, সুনির্দিষ্ট জীবনচক্র। জীবের জীবনকাল কয়েকটা নির্দিষ্ট পর্যায়ে বিভক্ত। জীবদ্দশায় ওই ক্রমপর্যায়ের মাধ্যমে জীব তার আয়ুষ্কাল অতিবাহিত করে।
প্রাণীর ক্ষেত্রে যেমন বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য প্রভৃতি সুস্পষ্ট পর্যায়ে আছে, উদ্ভিদের ক্ষেত্রেও প্রায় অনুরূপ ধারাবাহিক পর্যায়গুলি রয়েছে। বীজ থেকে শিশু উদ্ভিদ এবং পরিশেষে পরিণত উদ্ভিদের আবির্ভাব পর্যন্ত ধারাবাহিক পর্যালোচনায় দেখা যাবে যে প্রাণীর মতো অনুরূপ পর্যায়গুলি উদ্ভিদের দেহেও রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি জীবের একটা সুস্পষ্ট জীবনচক্র বর্তমান। আর তারপরে তোমরা জানো জরা এবং মৃত্যু। জন্মগ্রহণের পর জীবদের দ্রুত বৃদ্ধি ঘটবে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর যৌবনের পরে অপচিতি প্রক্রিয়া দ্রুত হারে ঘটতে থাকে। তখন আস্তে আস্তে করে জরা এবং বার্ধক্য দশায় প্রত্যেকটা জীব উপনীত হয়। এরপর কার্যক্ষমতা কমতে কমতে এমন একটা সময় আসে যখন জৈবনিক ক্রিয়াগুলি স্তব্ধ হয়ে যায় এবং জীবের মৃত্যু ঘটে। তাহলে জীবের মৃত্যু ঘটে গেলে জীবনের আর কোনো ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ আজকে আমাদের আলোচনারও এখানেই মৃত্যু ঘটল। পরবর্তী আলোচনায় বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য রয়েছে, নেক্সট আর একটা টিউটোরিয়ালে আমি সেটা শেষ করে দেব। সাবধানে থাকবে বাড়িতে, এবং বাইরে যখন বেরোবে সেটা পড়াশোনার কাজেই হোক কিংবা বাবা মার কোনো কাজ দিলে সেইটা সম্পন্ন করতে যাওয়ার জন্য যদি বাইরে যেতে হয়, তাহলে অবশ্যই বর্তমান যে সমস্ত স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো তোমরা মেনে বাইরে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।